হ্যালো এসপিএমস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি প্র্যাকটিস সেট 19 নাম্বার আজকে করব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। এক ব্যক্তি দুটি ঘোড়া প্রতিটি 50,000 টাকায় বিক্রি করলে প্রথমটিতে তিনি 20% লাভ করলেন এবং দ্বিতীয়টিতে তিনি 20% ক্ষতি করলেন। তাহলে তার মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হলো? আচ্ছা দেখো, সবার ফার্স্টে আমি যদি একই দামে দুটো জিনিসকে বিক্রি করি, একই দামে যদি দুটো জিনিসকে বিক্রি করি মানে সেলিং প্রাইসটা দুটোর একই হয়, তার মধ্যে একটাতে 20%, একটাতে 20% ক্ষতি, একটাতে 20% লাভ হয়, একটাতে 20% ক্ষতি হয়। যখন এরকম তোমাকে কন্ডিশন দেবে, সব সময় তোমার মোটের ওপর 4% ক্ষতি হয়। 4% মানে কি করে বলছি, ধরো X% একটাতে লাভ হয়েছে আর একটাতে X% ক্ষতি হয়েছে, তাহলে মোটের ওপর তোমার মাইনাস X²/100% চেঞ্জ হবে। মাইনাস মানে সবসময় ক্ষতি হবে, প্লাস মানে লাভ, মাইনাস মানে ক্ষতি। তাহলে এখানে কি বলেছে, একটাতে 20% লাভ, তাহলে এক্স এর ভ্যালুও 20, মানে এক্স এর দুটোর ভ্যালুই 20, একটাতে লাভ একটাতে ক্ষতি। তাহলে ফর্মুলা কি 20²/100 মাইনাস 20² মানে কত, 400, তাহলে মাইনাস 400/100 কাটাকাটি করলে 4% আমার ক্ষতি হয়। এই যে ক্ষতিটা হয় সেটা ক্রয় মূল্যের উপরে হয়। এইবার কথা ভালো করে বুঝবা, একটা কিছুর ক্রয় মূল্য আমি জানি না, কত টাকা জানি না, সেলিং প্রাইস আমাকে বলে দিয়েছে একটার 50,000 টাকা। একটা মানে প্রতিটি যদি 50,000 টাকায় বিক্রি করে, তাহলে দুটো কততে বিক্রি করেছিল, 50 দুগুনি 1,00,000 টাকায় বিক্রি করেছিল। আমি জানি না ক্রয় মূল্য কত, ধরে নিচ্ছি ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে যখন এক্স টাকার জিনিসকে আমি 1,00,000 টাকায় বিক্রি করব, তখন আমার কত ক্ষতি হচ্ছে বললাম, 4% ক্ষতি হচ্ছে। তাহলে এই যে সেলিং প্রাইসটা সেটা এক্স টাকার কত পার্সেন্ট হবে, 4% ক্ষতি করে বিক্রি করছি, তার মানে 96% হবে। তাহলে এক্স এর যদি আমি 96% বের করি, এটা আমার কত, 1,00,000 টাকা। আমাকে বের করতে হবে এক্স এর 4%, তাই তো, ক্ষতিটা 4%, আমাকে সেটাই বলেছে যে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে 4% ভ্যালু বের করতে হবে। আচ্ছা, 96কে কত দিয়ে ভাগ করলে 4 হয়, 4 দুগুনি 8, 16, 4 4 16, 24 দিয়ে ভাগ করলে 8 4 হয়। তাহলে এখানেও আমি 1,00,000কে 24 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 4 দিয়ে করলে 4 6 24, 4 দিয়ে করলে 4 25 100, তিনটে 0, 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 12,500, 12 দুগুনি 24, 12,500, 12,500কে 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 4 1 4 10, 10 মানে সরি 4 1 4 10, 3 দিয়ে যদি করি 1 2 12, 3 4 12, 3 1 3 20, 20, 3 6 18, 20, 3 6 18.66, 4166.66 টাকা ক্ষতি, মানে 4,166 টাকা 66 পয়সা বা 67 পয়সাও তোমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো, সেটা ক্ষতি, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট, 1200 মিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার পথে এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে যথাক্রমে 18 কিমি পার ঘন্টা এবং 27 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে দৌড়ানো শুরু করলো। কত সময় পর তারা প্রথমবার মিলিত হলো? একটা বৃত্তাকার এরকম ট্র্যাক আছে, ধরো এখান থেকে শুরু করেছে এ আর বি, ধরো এ এদিকে গেছে, তাহলে বি বিপরীত দিকে এদিকে যাবে। টোটাল ট্র্যাকটা হচ্ছে আমার 1200 মিটারের গোল ট্র্যাক। ঠিক আছে, আচ্ছা, এটা বৃত্তাকার ট্র্যাক দিয়েছে, এটাকেই তুমি সোজাসুজি ভাবেও ধরতে পারো। এই দুজনে এক জায়গা থেকে শুরু করেছে, যদি সোজাসুজি ধরতে হয় যে এরকম একটা 1200 ট্র্যাক, এটা যদি 1200 ট্র্যাক হয়, তাহলে এখানে এ আছে এখানে বি আছে, এরকমও ধরতে পারো তুমি, বৃত্তাকার এরকম ভাবেও ধরতে পারো। ঠিক আছে, মেন কথা এ যদি এদিকে যায় বি যদি এদিকে যায়, ওদের মধ্যবর্তী গ্যাপটা আমার 1200 মিটার হতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার করে দিই। তাহলে বি এদিক দিয়ে ঘুরছে, এ এই দিক দিয়ে ঘুরছে, ওকে, ওদের মধ্যবর্তী ডিফারেন্স কত, 1200 মিটার। যখন দুটো জিনিসের মধ্যবর্তী ডিফারেন্স 1200 মিটার হয় আর দুজনের স্পিড দিয়ে দেয়, আমরা কি করি, প্রথমত রিলেটিভ স্পিড বের করি। রিলেটিভ স্পিডটা কি হয়, যেহেতু দুজনে বিপরীত ডিরেকশনে যাচ্ছে তাহলে যোগ হয়। আচ্ছা, তাহলে 18 আর 27, 18 আর 27 যোগ করলে কত হচ্ছে, করো, 9 দুগুণে 18, 3 নং 27, তাহলে 5 নং 45, 45 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল রিলেটিভ স্পিড। এই স্পিডে তাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 1200 মিটার, কারণ ওদের মধ্যবর্তী গ্যাপ 1200। তাহলে 1200 যদি কভার করে এই স্পিডে, তাহলে টাইম কত লাগবে, 1200 মিটার বাই 45। আচ্ছা, ওপরেরটা মিটারে আছে, নিচেরটা কিলোমিটার পার ঘন্টায় আছে, হবে না? তাহলে নিচেরটাকে আমরা 5/8 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে এত মিটার যাচ্ছে এত মিটার পার সেকেন্ড বেগে, ইকুয়াল টু আমাদের টাইম বেরিয়ে যাবে। আচ্ছা, কাটাকাটি করব, 9 দিয়ে 9 দুগুণে 18, 9 দিয়ে 5 নং 45, 5 দিয়ে যদি এটাকে করি 5 দুগুণি 10, 4 5 20, 240,
5 দিয়ে এটাকে করি, 4 5 20, 5 8 40, 48। আর এই যে নিচে 2টা আছে সেটা ভাগ আকারে আছে, 48 নিচে 1/2 আছে, তাহলে এটা গুণ আকারে চলে গেলে 48 ইন্টু 2, মানে 48 দুগুণে 96 সেকেন্ড। তাহলে 96 সেকেন্ড কোনটা? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনে দেখো এখানটা 1.6 মিনিট আছে, এটা ভুল করে দেওয়া হয়ে গেছে। 1.6 মিনিট মানেও কিন্তু তোমাদের 96 সেকেন্ড। কেন 1.6 মিনিট? তাহলে এটাকে 60 দিয়ে গুণ করো, 1.6 ইন্টু 60, 6 লং 96, এই জিরোটা কেটে যায় দশমিকের জন্য, তাহলে সঠিক উত্তর এটাও আমাদের 96 সেকেন্ডেই হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার 1 নাম্বার 1 নাম্বার আর 4 নাম্বার দুটো অপশনই সেম হয়ে গেছে, শুধু একটা মিনিটে দেওয়া একটা সেকেন্ডে দেওয়া। ঠিক আছে, চলো থার্ড কোশ্চেন। 1500 টাকার একটি অংশ 10% হারে এবং বাকি অংশ 7% হারে সরল সুদে ধার দেওয়া হলো। 3 বছরে মোট সুদ 396 টাকা হলে 10% হারে কত টাকা ধার দিয়েছে? আচ্ছা, এটাকে আমরা অনেকদিন অনেকভাবে করেছি, আমরা আজকে সিম্পল অ্যালিগেশন পদ্ধতিতে করব। 3 বছরে মোট এত টাকা সুদ পেয়েছি, যদি 3 বছরে এত টাকা সুদ পাই, বছরে কত টাকা সুদ পাবো? 396/3 টাকা, 132 টাকা। তাহলে বছরে আমি 132 টাকা সুদ পাচ্ছি। এবার অ্যালিগেশন কি করব? ধরে নেব পুরো 1500 টাকা একবার 10% হারে ইনভেস্ট করেছি, তাহলে কত পাবো? 1500 টাকা 10%, মানে 1500কে 10 দিয়ে ভাগ করো, 150 টাকা, এটা 10%। তাহলে 1500 টাকাকে যদি আমি 10% ইনভেস্ট করতাম, তাহলে 1 বছর পরে 150 টাকা পেতাম। আবার 1500 টাকাকে যদি 7% ইনভেস্ট করতাম, তাহলে 1 বছর পরে কত পেতাম? 1500-এর 7%। দুটো জিরো, 5 7 35, 3 7 7 8 9 10, 105 টাকা পেতাম। কিন্তু পেয়েছি আমি কত? 132 টাকা। তাহলে এটা মাঝে লিখলাম। অ্যালিগেশন করবো, 150 থেকে 132 বাদ দিলে 18, 132 থেকে 105 বাদ দিলে কত হয়? 5, মানে এখানে হচ্ছে গিয়ে ওটা 5 গেল 20, 22, 27। তাহলে এই অনুপাতে আমি টাকাটা ইনভেস্ট করব। কাটাকাটি করলে 3 নং 27, 9 দুগুণে 18, 3:2 অনুপাতে টাকাটা আমি ভাগ করব। মানে যদি 3 অনুপাত আমি 10 টাকা রাখি, 2 অনুপাত আমি 7% রাখবো। মানে 3 অনুপাত যদি 10% ইনভেস্ট করি, 2 অনুপাত 7% ইনভেস্ট করব। আচ্ছা, টোটাল তাহলে কত টাকা ইনভেস্ট করেছি? 3 আর 2 5 ইউনিট। এর ভ্যালু কোশ্চেনে 1500 টাকা বলে দিয়েছে। 5-এর ভ্যালু 1500, মানে 1-এর ভ্যালু কত? 3 5 15, 300। আমাকে বলেছে 10% হারে কত টাকা ধার দিয়েছি? 10% হারে 3 ইউনিট টাকা ধার দিয়েছি। তাহলে 1-এর ভ্যালু 300 হলে 3-এর ভ্যালু কত? 3 3 900। তাহলে 900 টাকাকে আমি 10% হারে ধার দিয়েছি। বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তাজা ফলের ওজনের 68% জল এবং শুকনো ফলের ওজনের 20% জল থাকে। 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যায়? আচ্ছা, তোমার একটা তাজা ফল আছে, ওর মধ্যে তোমার মানে দুটো জিনিস থাকে, একটা জল থাকে আর একটা তোমার ফলের অংশ থাকে। মানে ফলের অংশ বাদ দিয়ে তোমাদের একটা জল থাকে। যখন তুমি একটা ফলকে শোকাও বা একটা ফল যখন শোকায়, তখন ওখান থেকে জল কমে যায়। ফলের পরিমাণটা যেটা থাকে, ফলের পরিমাণটা তো সেমই থাকে। তুমি যখন একটা ফলের, ওটাকে কি বলবো আমি, একটা ফলের যেটা শাসল অংশ বা রস, মানে যেটা মাংসল অংশ, একটা ফলে একটা মাংসল অংশ থাকে আর একটা তোমাদের জলের পরিমাণ থাকে। যখন তোমার তাজা ফল থেকে ওটাকে শুষ্ক ফলে কনভার্ট করা হয়, তোমার জল ভাবটা মানে ইয়ে হয়ে যায়, বাষ্প হয়ে যায় বা জল ভাবটা কমে যায়। কিন্তু যেটা মাংসল অংশ সেটা সেম থাকে। ওটা তাজা ফলেও যতটা মাংসল অংশ থাকে, শুকনো ফলেও ততটা মাংসল অংশ থাকে। এইবার আমরা করব, একটু ভালো করে বুঝবে। তাজা ফল মানে ফ্রেশ ফ্রুট। ফ্রেশ ফ্রুট, তাজা ফলের 68% জল আছে। তাহলে মাংসল অংশ কতটা হবে? এটার 100 - 68%। যদি জল থাকে 68%, টোটাল ফুল মানে টোটাল ফলটা হচ্ছে 100%-এর, তাহলে মাংসল অংশ 100 - 68%। এটা যদি ড্রাই ফ্রুটসের নিই, মানে শুকনো ফলের নিই, শুকনো ফলেরও মাংসল অংশটা সেম থাকে দুজনের। তাহলে শুকনো ফলের মাংসল অংশ কত হবে? 20%। যদি শুকনো ফলের 20% যদি জল থাকে, তাহলে মাংসল অংশ থাকবে 100 - 20%। হলো, পার্সেন্ট কেটে গেল। ফ্রেশ ফ্রুট কত কেজির আছে? 100 কেজির আছে। তাহলে 100 ইন্টু 100 থেকে 68 বাদ দিলে কত? 32। এটাই কত হবে? ড্রাই ফ্রুটসের 100 থেকে 20 বাদ দিলে 80-র সমান। তাহলে 20 দিয়ে করলে 4 20 80, 20 দিয়ে করলে 5 20 100, 4 দিয়ে করলে 4 8 32। তাহলে 5 গুণা 5 8 40 কেজি আমরা ড্রাই ফ্রুট পাবো। তাহলে 100 কেজি তাজা ফলকে আমি যদি শোকাই, তাহলে সেখান থেকে আমি 40 কেজি শুকনো ফল পাবো। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 4300 টাকা 45 জন ব্যক্তির মধ্যে, তার মধ্যে পুরুষ আছে, মহিলা আছে ও বালক আছে, ভাগ করে দেওয়া হলো। পুরুষ, মহিলা এবং বালকদের মোট প্রাপ্ত অর্থের অনুপাত 12:15:16।
যদি প্রত্যেক পুরুষ মহিলা এবং বালকের ব্যক্তিগত প্রাপ্ত অর্থের অনুপাত 6:5:4 হয় তবে মোট পুরুষের সংখ্যা কত? আচ্ছা, তুমি নর্মাল একটা জিনিস দেখো, তুমি ধরো তুমি কিছু পরিমাণ ধরো বিস্কুট কয়েকজনের মধ্যে ভাগ করবা। কিছু পরিমাণ বিস্কুট যদি কয়েকজনের মধ্যে ভাগ করো, তুমি ধরো জানো না যে কতজন ওখানে লোকজন আছে বা কতজন স্টুডেন্ট আছে। তুমি স্টুডেন্টের মধ্যে একটা বিস্কুট ভাগ করবা, কয়েকটা বিস্কুট, তুমি জানো না কতজন স্টুডেন্ট আছে। তাহলে তুমি ধরো এটা জানো, মোট আমার কাছে বিস্কুট কত আছে এটা আমরা জানি, আর প্রত্যেকটা স্টুডেন্ট কটা করে বিস্কুট পাবে সেটা আমি জানি। তাহলে তুমি স্টুডেন্ট সংখ্যা কি করে বের করবা? মোট যে বিস্কুট সংখ্যা সেটাকে প্রত্যেকের নাম্বার অফ বিস্কুট, যেটা প্রত্যেকে যতগুলো বিস্কুট পেয়েছে সেটাকে যদি ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবা। সাপোজ আমি বলছি তোমার কাছে 100টা বিস্কুট আছে, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছাত্র 10টা করে বিস্কুট পেয়েছে, তাহলে কটা ছাত্র আছে? 100কে 10 দিয়ে ভাগ করবা, তাহলে পেয়ে গেলে 10 জন ছাত্র আছে। ঠিক আছে, এখানে 12:15:16 এটা হচ্ছে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ ওদের। এটা পুরুষ ম্যান, এটা মহিলা ওম্যান, এটা বালক বয়, এটা হচ্ছে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ। মানে এরা সকলে মিলে, ধরো সকল পুরুষ 12 টাকা পেয়েছে বা 12 ইউনিট টাকা পেয়েছে, সকল মহিলা 15 ইউনিট টাকা পেয়েছে, সকল বালক 16 ইউনিট টাকা পেয়েছে। এটা গেল। এইবার কথা, এখানে বলেছে যদি প্রত্যেক পুরুষ মহিলা বালকের ব্যক্তিগত প্রাপ্ত অর্থের অনুপাত, মানে এক একজন কত করে পেয়েছে সেটা 6:5:4 হয়েছে। তাহলে সংখ্যা যেটা নাম্বার অফ মেল ফিমেল, আর মেল ফিমেল বলছি কেন, ম্যান ওম্যান আর বয়, এটার কত হবে? টোটাল অর্থ এটা, প্রত্যেকের অর্থ এটা, ভাগ করবো 6×2 2, 15কে 5 দিয়ে ভাগ করলে 3×5=15, আর 16কে 4 দিয়ে ভাগ করলে 4×4=16। এটা হয়ে গেল তাদের কি সংখ্যার অনুপাত। ওকে, এইবার যদি পুরুষ আমার 2 জন হয়, মহিলা আমার 3 জন হয়, বালক আমার 4 জন হয়, তাহলে তিনটে মিলে কতজন হচ্ছে? 4 আর 3 7 আর 2 9 জন হচ্ছে। এই 9 জনের ভ্যালু বা 9 ইউনিটের ভ্যালু কোশ্চেনে এই যে 45 জন বলে দিয়েছে। তাহলে 9 এর ভ্যালু যদি 45 হয়, একের ভ্যালু 5 নং 45 5। পুরুষের সংখ্যা কত? এই যে এটা হচ্ছে পুরুষের সংখ্যা 2 ইউনিট, তাহলে 2 এর ভ্যালু কত? 5 2 10 জন, মানে তবে মোট পুরুষের সংখ্যা হবে 10 জন, মানে বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 3 জন পুরুষ 4 জন মহিলা এবং 6 জন বালক একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। একদিনে একজন পুরুষ যা কাজ করে একজন মহিলা তার 3 গুণ কাজ করে। একদিনে একজন পুরুষ যা কাজ করে একজন বালক তার অর্ধেক কাজ করে। তাহলে কতজন মহিলা একা কাজটি 4 দিনে করতে পারত? আচ্ছা, 3 জন পুরুষ 3টে ম্যান, তার সাথে 4 জন মহিলা 4টে ওম্যান, তার সাথে 6 জন বালক 6টা বয়, মিলে একটা কাজ কদিনে করে? মিলে একটা কাজ 6 দিনে করে। এটা টোটাল ওয়ার্ক। এইবার তাদের এফিসিয়েন্সির কথা বলে দিয়েছে, একজন পুরুষ যা কাজ করে একজন মহিলা তার 3 গুণ কাজ করে। তাহলে পুরুষের সাথে মহিলার এফিসিয়েন্সির অনুপাত কত? 1:3। পুরুষ একটা কাজ যতক্ষণে করে, মহিলা 3টে কাজ ততক্ষণে করে। ওকে, এইবার পুরুষের সাথে আবার বালকের এফিসিয়েন্সি বলে দিয়েছে, মানে ম্যানের সাথে বয়ের এফিসিয়েন্সি কত? পুরুষ যা কাজ করে বালক তার অর্ধেক কাজ করে। তাহলে পুরুষ যদি 2টা কাজ করে, বালক তাহলে একটা কাজ করে। ওকে, এখান থেকে আমি একবারে 3 জনের এফিসিয়েন্সি বের করব। কি করে? এখানে দেখো পুরুষের এফিসিয়েন্সি 2 ইউনিট, এখানে 1 ইউনিট, তাহলে দুটোকে সেম করব কি করে? 1 আর 2 লসাগু 2, তাহলে 2 জায়গায় আমি ম্যানের জায়গায় 2 আনবো। তাহলে এই ইকুয়েশনটাকে বা এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করব, 2 আর 3 দুগুণই হয়ে গেল 6। এবার আমি যদি এফিসিয়েন্সি বের করি 3 জনের, ম্যান ইস টু ওম্যান ইস টু বয়, কত বেরোবে? পুরুষের হলো 2, মহিলার হলো 6, বালকের হলো 1। এবার ডান দিকেরটা কেটে দিই, এটা আমাদের এখন আর কোনো কাজে লাগছে না, মুছে দিলাম। এইবার আমরা টোটাল ওয়ার্কটা বের করব। কত? পুরুষের এফিসিয়েন্সি 2 ইউনিট, মহিলার এফিসিয়েন্সি 6 ইউনিট, বালকের এফিসিয়েন্সি 1 ইউনিট। ওকে, তাহলে এখান থেকে আমি আসছি, 3টে পুরুষ, একটা পুরুষ একদিনে কটা কাজ করে? এই যে 2টো কাজ করে, তাহলে 3টে পুরুষ 3 গুণ 2টো কাজ করবে, যোগ একটা মহিলা একদিনে কটা কাজ করে? 6টা কাজ করে, তাহলে 4 জন 4 ইন্টু 6টা কাজ করবে, যোগ একটা বালক একদিনে একটা কাজ করে, তাহলে 6টা বালক 6 গুণ একটা কাজ করবে। এরা সবাই মিলে 6 দিনে কাজ করছে। হলো, তাহলে 3 দুগুণী 6, 4 6 24, 6 1 6, এটা যোগ আছে, তার সাথে গুণ আছে 6। 24 আর 6 কত? 30, 30 আর 6 36, 36 গুণ 6 হয়ে গেল টোটাল ওয়ার্ক। এটা আমি পরের পাতায় লিখে নিচ্ছি, টোটাল ওয়ার্ক ইন্টু 36 ইন্টু 6। আচ্ছা, এবার কোশ্চেনে আসি, কতজন মহিলা একা কাজটি 4 দিনে করতে পারবে? আচ্ছা, এক একটা মহিলা একদিনে কটা কাজ করে? 6টা কাজ করে।
তাহলে কতজন মহিলা টোটাল কাজটা করবে, কি করে করব, টোটাল কাজ বাই এফিসিয়েন্সি কত 6, তাই তো না 4 দিন বলেছে, 4 দিনে মহিলা করবে। আচ্ছা 1 সেকেন্ড, আমাকে বলে দিয়েছে 4 দিনে কতজন মহিলা কাজ করবে। আচ্ছা একদিনে মহিলা কটা কাজ করে, একদিনে 6টা কাজ করে, তাহলে 4 দিনে একটা মহিলা কটা কাজ করবে, 4 গুণ 6টা কাজ, তাহলে কতজন মহিলা লাগবে, টোটাল ওয়ার্ক বাই 4 গুণ 6, এটা হয়ে গেল আমাদের 4 দিনে মহিলার এফিসিয়েন্সি। এটাকে আমি ভাগ করবো টোটাল ওয়ার্ক দিয়ে, তাহলে আমি নাম্বার অফ ওমেন পেয়ে যাবো বা মহিলার সংখ্যা পেয়ে যাবো। 6 দিয়ে 6 কেটে গেল, 4 দিয়ে 4 নং 36, তাহলে অ্যান্সার 9 জন আমার মহিলা লাগবে, মানে 9টা ডাব্লিউ লাগবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার সি অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে চলো নেক্সট। একজন ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 4% ছাড় দেন এবং প্রতি 15টি দ্রব্য কেনার জন্য একটি দ্রব্য বিনামূল্যে দেন, তবুও তার 35% লাভ হয়। তিনি ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি দামে ধার্য করে রেখেছিল। আচ্ছা 4% ছাড়টা তোমরা সবাই বুঝতে পেরেছো, 35% লাভটাও তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে যদি কারোর সমস্যা হয় সেটা হবে প্রতিটি 15টি দ্রব্য কেনার জন্য একটি দ্রব্যের বিনামূল্যে দেয়। আচ্ছা 15টা দ্রব্য কেনার জন্য একটা মূল্য বিনামূল্যে দেয়, এটা মানেটা কি, মানেটা হচ্ছে 16টা জিনিস দিচ্ছে, একটা ফ্রিতে দিচ্ছে। এটা বুঝতে পেরেছো, 15টা দ্রব্য তুমি কিনছো, একটা ফ্রিতে দিচ্ছে, তার মানে কি তুমি অ্যাকচুয়ালি 16টা কিনছো কিন্তু সে 15টার টাকা নিচ্ছে, একটা ফ্রিতে দিচ্ছে। তার মানে যেটা ওদের সেলিং প্রাইস, ও যেটা সেলিং প্রাইস করছে সেটা অ্যাকচুয়ালি 16টার দাম, কিন্তু তোমার থেকে নিচ্ছে 15টার দাম। বুঝতে পেরেছো, ও যেটা বিক্রি করছে সেটা অ্যাকচুয়ালি 16টার দাম হওয়ার কথা, কিন্তু ও একটা ফ্রিতে দিচ্ছে, মানে ও 15টার দাম নিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো, এইবার আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে যদি এরকম ভাবে লেখা হয়, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। ধরো আমি মার্কেট প্রাইস 100 ইউনিট টাকা রেখেছি, এর উপর 4% ছাড় দিয়েছি, মানে সেলিং প্রাইস আমার 96 টাকা হওয়ার কথা। 96 টাকাটা কটার দাম, 96 টাকাটা হচ্ছে 16টার দাম। 96 টাকা যদি 16টার দাম হয় তাহলে একটার দাম কত হবে, 96/16, তাহলে 15টার দাম কত হবে, ইন্টু 15। তুমি 16টা কিনছো, 96 টাকার জিনিসটা তুমি 16টা কিনছো, কিন্তু তুমি দিচ্ছ 15টার টাকা, তাহলে তুমি কত টাকা দিচ্ছ, 16 দিয়ে করলে 6 × 96, 6 × 90, তুমি তাকে 90 টাকা দিচ্ছ। মানে তুমি 90 টাকা দিচ্ছ, অ্যাকচুয়ালি হচ্ছে 16টা জিনিসের দাম কত, 16টা জিনিসের দাম 96, কিন্তু তুমি 15টা জিনিস কিনছো, মানে 90 টাকার জিনিস কিনছো, সে 6 টাকা তোমাকে ছাড় দিল, মানে একটা দ্রব্যের মূল্য ছাড় দিল, তাহলে তুমি কিনছো ক টাকায়, তুমি কিনছো 90 টাকায়। এবার এবার আসছে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি করে বের করব, দেখো তবুও তার 35% লাভ হয়। ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, এক্স এর উপর যদি 35% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত, এক্স এর 135%, এটার ভ্যালু এখানে 90 বলে দিয়েছে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 45 দিয়ে 3, 45 দিয়ে 2, তাহলে এক্স সমান সমান 200/3, এক্স এর ভ্যালু 200/3, এখানটা এক্স এর ভ্যালু লিখে দিচ্ছি 200/3, হয়ে গেল। এবার কোশ্চেন, তিনি ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি দাম ধার্য করেছিল। তিনি 100 টাকা ধার্য করেছিল, ক্রয় মূল্য এত টাকা, তাহলে কত বেশি টাকা ধার্য করেছিল, মার্কেট প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করব, তাহলে হয়ে গেল একটা লসাগু 3, ওপরে 300 - 200, মানে 100/3। 100/3 টাকা বেশি ধার্য করেছিল, সেটা 200/3 এর কত শতাংশ, 100/3 টাকা বেশি ধার্য করেছিল ক্রয় মূল্যের মধ্যে, মানে 200/3 এর মধ্যে শতকরা কত, ইন্টু 100%। এই দিক দিয়ে 3 3 ক্যান্সেল হয়ে গেল, 2 0 2 0 ক্যান্সেল হয়ে গেল, এই 2 দিয়ে এই 100কে কাটলে 50% আমার বেশি চিহ্নিত করেছিল, মানে কোনটা, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন। একটি ছাত্রাবাসে 35 জন ছাত্র ছিল, ছাত্র সংখ্যা 7 জন বৃদ্ধি পাওয়ায় মেসের মোট খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু গড় খরচ 1 টাকা করে হ্রাস পায়। মেসের প্রথমে প্রতিদিন মোট কত খরচ হয়েছিল। আচ্ছা ধরে নিচ্ছি প্রত্যেকের মাথাপিছু প্রথমে এক্স টাকা করে খরচ হতো, প্রত্যেকের মাথাপিছু যদি এক্স টাকা করে খরচ হয়, তাহলে 35 জনে মোট কত খরচ হবে, 35x টাকা। এখন 7 জন বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন খরচ 42 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন খরচ কত হয়েছে, এটা ছিল আগের মোট খরচ, তার সাথে 42 যোগ হয়েছে, হয়ে গেল। এইবার কিন্তু মাথাপিছু গড় খরচ একজন 1 টাকা হ্রাস পেয়েছে। আচ্ছা এখন তাহলে মাথাপিছু খরচ কত হবে, এক্স এর থেকে 1 টাকা কমেছে। মাথাপিছু এখন মেম্বার কতজন আছে, আগে ছিল 35, এখন হয়ে গেছে 7 জন বেড়েছে, তাহলে 7 আর 5 12, এখন আমার 42 জন হয়ে গেছে মেম্বার। 42 জনের মাথাপিছু এক্স মাইনাস 1 টাকা করে হয়েছে, তাহলে 42 জনের মোট কত হয়েছে, 42 × x-1, তাহলে টোটাল আমি এখনকার খরচ পেয়ে গেলাম এটা। সিম্পলিফাই করলে 35x
প্লাস 42 ইকুয়াল টু 42x মাইনাস 42। মাইনাস 42টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 42 যোগ 42 মানে কত, 84 হয়ে গেল। আর ওই দিকে 35টাকে নিয়ে যাচ্ছি, তাহলে 42x মাইনাস 35x ইকুয়াল টু 7x হয়ে গেল। তাহলে এই 7x এর ভ্যালুই 84, তাহলে x এর ভ্যালু কত, 84/7, তাহলে 7 বারং 84। আগে আমার খরচ ছিল মাথা পিছু 12 টাকা, প্রথমে আমার খরচ ছিল মাথা পিছু 12 টাকা। এবার বলেছে মেসের প্রথমে প্রতিদিনের মোট খরচ কত ছিল, তখন মেম্বার ছিল 35 জন, খরচ হতো x টাকা মানে 12 টাকা, তাহলে টোটাল খরচ 35 × 12, 5 বারং 60, 6, 3 বারং 36 আর 6 কত 42। তাহলে সঠিক উত্তর আগে খরচ ছিল 420 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন স্টেশন এক্স এবং ওয়াই থেকে একে অপরের দিকে যাত্রা করে 60 কিলোমিটার/ঘন্টা এবং 40 কিলোমিটার/ঘন্টা বেগে। তারা মিলিত হওয়ার সময় দেখা গেল যে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনের চেয়ে 120 কিলোমিটার বেশি পথ অতিক্রম করেছে। এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্ব কত? আচ্ছা, এরকম একটা দূরত্ব আছে এক্স আর এখানে ওয়াই, দুটো ট্রেন যাচ্ছে, ধরো এ 40 কিলো না, প্রথমটা যাচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, আর পরেরটা ধরো যাচ্ছে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। ধরো প্রথম ট্রেনটা এতটা এসছে, পরের ট্রেনটা এতটা এসছে, তাহলে তারা মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে দেখা গেল এ যতটা গেছে, এ তার থেকে 120 কিলোমিটার বেশি গেছে। ঠিক আছে, আমরা সিম্পল জিনিস এটা রেশিও দিয়ে করব। প্রথম ট্রেনের গতিবেগ 6 কিলোমিটার/আওয়ার, পরের ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার/ঘন্টা বা 40 কিলোমিটার/আওয়ার। এটা হলো স্পিডের রেশিও। তাহলে ডিস্টেন্সের রেশিও সেম হবে, কেন? কারণ টাইম তো কনস্ট্যান্ট, দুজনে একই টাইমে, একজন এক্স থেকে একজন ওয়াই থেকে যাত্রা শুরু করেছে, তাহলে যখন মিলিত হবে দুজনে সেম টাইম ট্রাভেল করেছে, নির্দিষ্ট মানে সমান সময় ওরা দুজনে চালিয়েছে ট্রেনটা। তাহলে টাইমের রেশিও যখন আমার ফিক্সড, তখন যেটা স্পিডের রেশিও হয় সেটাই ডিস্টেন্সের রেশিও হয়। 20 দিয়ে করলে 3 × 20 60, 20 দিয়ে করলে 20 × 2 40। তার মানে প্রথম ট্রেনটা 3 ইউনিট গেছে, পরের ট্রেনটা 2 ইউনিট গেছে, তাহলে এটা হচ্ছে 3 এর ভ্যালু, এটা হচ্ছে 2 এর ভ্যালু। প্রথম ট্রেনটা 3 ইউনিট গেছে, পরের ট্রেনটা 2 ইউনিট গেছে, তাহলে টোটাল এক্স থেকে ওয়াই এর গ্যাপ কত, 3 আর 2 5 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে। কিন্তু এখানে বলেছে যে স্পিডে গেছে, সে যে ধীরে গেছে তার থেকে 120 কিলোমিটার বেশি গেছে। আচ্ছা, প্রথম ট্রেনটা 3 ইউনিট গেছে, পরের ট্রেনটা 2 ইউনিট গেছে, যে স্পিডে গেছে সে ধীরের থেকে কত বেশি গেছে, 1 ইউনিট বেশি গেছে। এই 1 এর ভ্যালু 120 কিলোমিটার বলে দিয়েছে, তাহলে এই 5 এর ভ্যালু কত, 5 বারং 60, 600 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমার হয়ে গেল এক্স আর ওয়াই এর মধ্যে 600 কিলোমিটার। বি অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট। তিনটি সংখ্যার গড় 39, প্রথম সংখ্যাটির মান বাকি দুটি সংখ্যার সমষ্টির 2/11 গুণ হলে প্রথম সংখ্যাটির মান কত? ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। এখানে বলেছে এই যে প্রথম সংখ্যাটা বাকি দুটো সংখ্যার সমষ্টির, এই দুটো সংখ্যার সমষ্টির 2/11 গুণ। ঠিক আছে, যখন এরকম গুণ থাকে 2/11 গুণ, আমরা 11টাকে অরিজিনাল নাম্বার ধরে নিই। তাহলে আমরা যদি সুবিধার খাতিরে সেকেন্ড আর থার্ড নাম্বার সমষ্টিটাকে 11 ধরে নিই, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, 11 2/11 গুণ, মানে প্রথম সংখ্যাটা 2 হবে। ওকে, এইবার ভালো করে বুঝবে, আমি যদি এই 2 এর সাথে 11টাকে যোগ করি, টোটাল আমি কত পাচ্ছি, টোটাল 13 পাচ্ছি। এটা কি হলো, তিনটে সংখ্যার সমষ্টি। কেন? দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সমষ্টি 11, তার সাথে প্রথম সংখ্যাটা যোগ করছি 13, তাহলে তিনটে সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম 13। ওকে, আর তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে 39। তিনটে সংখ্যার গড় যদি 39 হয়, তিনটে সংখ্যার সমষ্টি কত, 39 গুণ 3, আর তিনটে সংখ্যার সমষ্টি এখান থেকে পাচ্ছি 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের ভ্যালু 39 × 3 বলতে পারি। একের ভ্যালু 39 × 3/13 বলতে পারি। কাটাকাটি করলে 3 13 39, 3 3 9, একের ভ্যালু 9। আমাকে বলেছে প্রথম সংখ্যাটির মান কত, প্রথম সংখ্যাটির মান এই যে 2 ইউনিট, তাহলে 2 এর ভ্যালু কত, 9 2 18। 18 মানে কোনটা, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে একটু লাইক করে দাও। চ্যানেলে যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো বাই।